আসলে আমি যে কথাটি বলতে চাই, দেখেন যে বাংলাদেশে আজকে যে বিচারটি হচ্ছে, যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে। তো বাংলাদেশের মনে করেন যে আবাল বৃদ্ধ বনিতা কোন একজন মানুষকে জিজ্ঞেস করেন তো বাংলাদেশে যুদ্ধ হইছে কবে? যার জন্ম ১৯৭১ সালে হইছে, তিনিও বলবেন ৭১ এ যুদ্ধ হয়েছে। যার জন্ম গত ৬ বছর আগে হইছে, কথা ফুটেছে মুখে, তিনিও বলবেন ১৯৭১ সালে যুদ্ধ হয়েছে। যুদ্ধের বছর। আর রাজাকাররা বলে গন্ডগোলের বছর। তো এখন যুদ্ধের বিচার করতে হলে তো ৭১ এর বিচার করতে হয়। এখন আমি আপনার আজকের কনটেন্টে যাওয়ার আগে এটার সাথে খুব রেলেভেন্ট একটা জায়গায় যেতে চাই। সেই জায়গাটা হচ্ছে কি দেখেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে আমরা যদিও ২৬শে মার্চে স্বাধীনতা ঘোষণা দিয়েছি। কিন্তু ২৬শে মার্চে বাংলাদেশটি বাংলাদেশ নামে রাষ্ট্রটির জন্ম হয় নাই। কেন হয় নাই বলি? জাতিসংঘ যে রাষ্ট্রপুঞ্জ সেখানে বলা আছে যে একটা রাষ্ট্র হতে গেলে কি কি লাগবে, এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়ও সে একই কথা যে একটা রাষ্ট্র হতে গেলে ৪টি জিনিস থাকতে হয়: জনসংখ্যা, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। তো ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে তখন আমাদের সরকারও ছিল, জনসংখ্যাও ছিল, একটি ভূখণ্ডও ছিল, কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না। সার্বভৌমত্ব ছিল না কেন? যে আমাদের দেশটি অকুপাইড বাই পাকিস্তানি সোলজার্স, এবং আমাদের দেশে গণহত্যা হচ্ছে, যুদ্ধ অপরাধ হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, বাড়ি জ্বালানো হচ্ছে, ১ কোটি মানুষকে দেশ থেকে তাড়ানো হচ্ছে। আমরা কিন্তু বিচার করতে পারি নাই, কেননা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা ছিল না। যার কারণে রাষ্ট্র হেল্পলেস ছিল। যুদ্ধ করে ১৬ই ডিসেম্বরে আমরা স্বাধীনতা লাভ করি ১৯৭১ সালে। তো ১৬ই ডিসেম্বরে যখন আমরা স্বাধীনতা লাভ করি ১৯৭১ সালে, ঠিক ৭২ সালে পুরা বছর জুড়ে কনস্টিটিউশনাল কনস্টিটিউয়েন্টস অ্যাসেম্বলির মাধ্যমে আমরা কিন্তু একটি সংবিধান ড্রাফট করি, এবং বাংলাদেশের মহান জাতীয় সংসদে ৪ঠা নভেম্বর ১৯৭২ সালে আমরা একটি সংবিধান পাই। সেই সংবিধান পাওয়ার পরের বছর ১৯৭৩ সালে আমাদের রাষ্ট্রের প্রশ্ন ছিল যে ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর সময়ের ভেতরে আমাদের রাষ্ট্রে যে অডাসিটি হয়েছে, বিদেশিদেরকে সাহায্য করার জন্য দেশীয় রাজাকার আল বদর আল শামসরা মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, বাড়িঘর পুড়িয়েছে, হিন্দুকে মুসলমান বানিয়েছে, এবং ১ কোটি মানুষকে দেশান্তর করেছে। আন্তর্জাতিক আইনের ভাষায় এটা যুদ্ধকালীন সময়ের যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে। সুতরাং এদেরকে বিচার আমাদের করতে হবে। সেই জন্য এই ৭৩ সালে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নামে এই অ্যাক্টটি হয়, এবং এই অ্যাক্টটি যখন পার্লামেন্টে আসে তখন ১৭ কার্য দিবস এই অ্যাক্টটির উপরে বাংলাদেশের মহান জাতীয় সংসদে আলাপ আলোচনা হয়, এবং সেখানে পক্ষে বিপক্ষে নানান আলাপ আলোচনা হয়। সেই আলাপ আলোচনাগুলোকে বলা হয় পার্লামেন্টারি হ্যান্সার্ড, অর্থাৎ পার্লামেন্ট আসলে কোনো একটা আইন পাশ করার পিছনে উদ্দেশ্যটা কি ছিল, কাদের জন্য এই বিচারটা মানে এই আইনটা করা হচ্ছে, এই আইনের স্কোপ কি, এই আইনের এইম কি, স্পিরিট কি, সেগুলো সেখানে বলা হয়। তারপরে যাইয়া আইন তৈরি হয়। ঠিক তেমনি এই ৭৩ সালের আইনটা যখন করা হয় সেখানে সুনির্দিষ্টভাবে বলা ছিল যে ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর সময়ের ভেতরে যে অপরাধ বাংলাদেশে সংঘবদ্ধ একটা গোষ্ঠী রাষ্ট্রের বিরুদ্ধে করেছে তাদের বিচার করার জন্যই কিন্তু এই আইনটা হয়েছে। এখন আজকে আপনি আইসা যুদ্ধ অপরাধের বিচার করতেছেন, যে আইনটি এই বিচার করার এই সময়ের অপরাধকে এইমেই ছিল না, স্পিরিটে ছিল না, এবং এটার যে স্কোপ সেটার মধ্যেও ছিল না। তাহলে এখন যে বিচারটি হচ্ছে এটা তো বিচার না, এটা তো একটা যৌথ প্রোডাকশন। এটা হচ্ছে যৌথ প্রোডাকশন। আমি দাঁড়িয়ে যাব, আপনি শুয়ে যাবেন। তারপরে আপনি এটা বলবেন, আমি এটা বলবো। আপনাকে আমি ধমক দিব, আপনি জি স্যার, জি স্যার বলে দাঁড়িয়ে যাবেন। এই এটার পরে রায়টা কি হবে? রায়টা কিন্তু আমি সেদিন বলেছি যে ব্রিটেনের ভাড়া করা একজন আইনজীবী দিয়ে মৃত্যুদণ্ডের রায় কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে। আমি আজকে বলছি আপনি দেখেন, এবং সেই মৃত্যুদণ্ডের রায়টি লেখা হয়ে যাওয়ার পর এখন এটা রিহার্সাল চলছে। রিহার্সালটা যখন শেষ হবে তখন
মঞ্চস্থ হবে নাটকটি। সেই নাটকের অপেক্ষায় আপনারা থাকেন। নভেম্বরে হবে নাকি ডিসেম্বরে হবে আমরা জানি না। তবে ডিসেম্বরে না হোক, এই জন্য চাই এই মহান স্বাধীনতা আমাদের এই ডিসেম্বরে অর্জিত হয়েছে। এই ডিসেম্বর মাসে আমাদের মুক্তিযোদ্ধারা, হ্যাঁ, আমার যা আছে সবে দেব তোমায়, এই গান গেয়ে আমাদের মুক্তিযোদ্ধারা এই নৌকাতে করে, এই লঞ্চে করে, এই স্টিমারে করে, পায়ে হেঁটে এই ভারতের সোলজার মাটি থেকে এই বাংলার মাটিতে ফিরে এসছে। ১ কোটি মানুষ, আশ্রয়হীন মানুষ নিজের স্বাধীন দেশে ফিরে এসছে। সেই দিন এই বাংলাদেশে রাজাকারদের দ্বারাই এই বিচারটি আমাদের জমিনে না হোক, এটা আমরা চাই। কারণ আমরা এটা মোকাবেলা করব। আমরা এটার বিচার, এটার কড়ায় গন্ডায় এই বিচার আমরা বুঝিয়ে দেব। টুডে, টুমরো অর ডে আফটার। কিন্তু আমরা এই মুহূর্তে বাংলাদেশ অকুপাইড ল্যান্ড। বাংলাদেশ এখন কোনো স্বাধীন দেশ না। বাংলাদেশ একটা পরাধীন রাষ্ট্র। কাদের কাছে? মৌলবাদী শক্তির কাছে, আমেরিকা বেনিয়াদের কাছে, ডক্টর ইউনূসের মতো টাউটদের কাছে। এখন এই পরাধীন জায়গা থেকে আমরা আবার এই দেশকে ফিরিয়ে আনবো। এই ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছে। পৃথিবীর নানা প্রান্তে আমার মতো, আপনার মতো অসংখ্য মানুষ কথা বলছে, সেমিনার করছে, সিম্পোজিয়াম করছে। এবং জাতিসংঘের যে মনে করেন যে যেসব মানবাধিকার সংগঠনগুলো আছে, এগুলো কিন্তু পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই কিন্তু কাজ করে। এরা কিন্তু তাদের বাইরে কথা বলতে পারে না। তারপরেও যেহেতু নিজেদের নাম মানবাধিকার সংস্থা, সেই জন্য মাঝে মাঝে বলতে হয়। সাম্প্রতিক ৬টি সংগঠন বলেছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তার মানে তারাও কিন্তু এখন দু এক কথা করে বলা শুরু করছে। তো মানুষের দেশ হইলে সেখানে মানবাধিকার থাকে। আর যখন অমানুষের দেশ হয়, বাটপারের দেশ হয়, সিটিংবারের দেশ হয়, সেখানে তো মানবাধিকারের কোনো প্রশ্নই আসে না। তাই বাংলাদেশে মানবাধিকার থাকবে এই মুহূর্তে, এটা আমরা আশাও করি না। আপনি যেটা বলছিলেন যে আজকে বিচারকে লয়ারের ভাষায় কথা বলেছে। আপনি জানেন পৃথিবীর সমস্ত দেশের বিচার ব্যবস্থায় জাজরা, বিচারকরা সাধারণত কনভিক্টেড যে আসামি হবে, কনভিকশন হওয়ার আগে আসামির পক্ষেই বেশিরভাগ থাকে। আপনি দেখেন অস্ট্রেলিয়াতে যদি কোনো সময় আপনি দেখেন যে কোনো একটি ভাড়াটিয়া উচ্ছেদের মামলা হয়, যে ল্যান্ডলর্ড ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে চায়, তো ভাড়াটিয়ার পক্ষে কোনো উকিল নেই। কোর্ট নিজেই কিন্তু ভাড়াটিয়ার পক্ষে উকিল হিসেবে কাজ করে। কেন করে? মনে করে যে কোনো ভিকটিম, মানে যে, মানে কোনো, যে যার বিচার হচ্ছে সে দুর্বল। যার বিচার হচ্ছে সে, মানে অর্থ ওইভাবে সে বিনিয়োগ করতে পারছে না। তার উকিল সেভাবে রাখতে পারছে না। সুতরাং আমি মহান আদালত, আমি তার স্বার্থকে রক্ষা করব। আপনি যদি দেখেন যখন রাজাকার তাজুলে যখন মানে তার ৩-৪ দিন ব্যাপী যখন তার সাবমিশন যখন দিচ্ছিল, তখন জাজরা কিন্তু খুব সুন্দরভাবে শুনছিলেন, নোট নিচ্ছিলেন, কিছু না বুঝলে তাদের কাছ থেকে বুঝে নিচ্ছিলেন। আর যখন নিয়মতান্ত্রিকভাবে শেখ হাসিনার জন্য একজন লয়ার দিয়েছে, তিনি যখন কথা বলতেছেন, আপনি একটু ভিডিওটা দেখেন। মানে মনে হয় যেন কুত্তায় কামড়াচ্ছে। উনাকে এমনভাবে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে, মনে হয় যেন কি শেয়ালে কামড়াচ্ছে উনাকে। মানে উনি একটা কথা বললে, ধরেন আমি এখন একটা কথা বলছি, আপনি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন। এই প্রশ্নটা কিভাবে উত্তর দিব? আমার তো একটা মেন্টাল সেটআপ আছে। আমি এই সেটআপে আগাবো। আপনি যদি ৩০ সেকেন্ড পর আমারে গুতা মারেন, "ভাই এটা বলেন, ভাই এটা বলেন", তাইলে তো আমার যে ফ্লো, আমার যে কথা বলা সেটা আর বলা হবে না। ঠিক এখানে তাই করা হইছে। অর্থাৎ আমাদের যে লয়ার যিনি ছিলেন, তিনি যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে কোনো কথা বলতে না পারে, সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। এবং তাকে দিয়ে দেখা গেল যে তিনি বলছেন যে এখানে বিচার করা মানে হচ্ছে হাত পা বেঁধে দিয়ে কাউকে সাঁতার কাটতে বলা। এখন আমার হাতও বান্ধা, পাও বান্ধা। কিন্তু আমাকে আপনি দায়িত্ব দিছেন আমি সাঁতার কাটবো। এটা কি সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, পান্না ভাই, আপনি তো জানেন মুক্তিযোদ্ধা পান্না ভাই, তিনি বলেছেন আমি শেখ হাসিনার পক্ষে যুদ্ধে লড়বো। এই মামলায় লড়বো। কিন্তু তাকে দেওয়া হয় নাই। কেন দেওয়া হয় নাই? কারণ তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের স্পিরিট যার কাছে আছে, রাজাকাররা তাদেরকে দেখে, আপনি শুনেছেন কিনা ছোটবেলা থেকে নিশ্চয়ই শুনে থাকবেন, মা-বাবা বলেছে, হুজুররাও বলেছে যে
আমাদেরকে শয়তানে ধরে। কিন্তু কেউ যদি ইস্তেগফার পড়ে, মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা যদি কেউ পড়ে, তাইলে শয়তানের গায়ে নাকি আগুন লেগে যায়। তখন শয়তান ওখানে আর দাঁড়ায় থাকতে পারে না। তো মুক্তিযোদ্ধারা হচ্ছে রাজাকারদের জন্য, যুদ্ধ অপরাধীদের জন্য, পাকিস্তানপন্থীদের জন্য, মৌলবাদীদের জন্য, সাম্প্রদায়িক শক্তির জন্য এক ধরনের এক্সটাইপার। তাদেরকে দেখলেও কিন্তু তাদের গায়ে আগুন লেগে যায়। সেই জন্য পান্ডামায় যদি কোর্টে এসে দাঁড়ায়, ওই রাজাকার বিচারকেরা, ওই রাজাকার ডিফেন্সরা, মানে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা, তারা কিন্তু তখন আর কথা বলার কোনো সুযোগ পাবে না। সেই জন্য পান্নাভাইকে সেখানে দেওয়া হয় নাই। এবং দেখেন, ন্যাচারাল জাস্টিস বলে একটা কথা আছে, আপনারা শুনে থাকবেন। তো ন্যাচারাল জাস্টিস মানে কি? ন্যাচারাল জাস্টিসের মূল কথা হচ্ছে, আপনি যদি কোনো বিষয়ে সংক্রুদ্ধ ব্যক্তি হন, তাহলে আপনি সেই মামলায় উকিল হতে পারবেন না, বিচারক হতে পারবেন না। খেয়াল করে দেখেন, তাইলে এখানে সংক্রুদ্ধ কারা? তাজুলরা। তাজুলরা কেন সংক্রুদ্ধ? কারণ তাজুলরা রাজাকারদের পক্ষে দাঁড়িয়েছিল, রাজাকারদের পাশে হয়েছে। এখন যারা রাজাকারদের পাশে দিচ্ছে, ওই পক্ষের লোকদের বিরুদ্ধে তারা সংক্রুদ্ধ। এবং সেই তাজুল, দেখেন আইনে বলা আছে, আপনি যদি কোনো একটা বিশেষ আদালতে, কোনো একটা বিশেষ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের উকিল থাকেন, পরবর্তীতে আপনি আসামি পক্ষের উকিল হইতে পারবেন না। কেন পারবেন না? কারণ রাষ্ট্রপক্ষের যে স্ট্র্যাটেজি, সেটা আপনি জানেন। অথবা আপনি যদি আসামি পক্ষের উকিল হয়ে থাকেন, আসামি পক্ষের যে ডিফেন্স, তার যে ডিফেন্সের লাইন আপ, সেটা আপনি জানেন। সেই জন্য আপনি সরকার পক্ষের উকিল হতে পারবেন না। এই রাজাকার তাজুল কদিন আগে, এই রাজাকার সাইদি, এই রাজাকার গোলাম আজম, এই রাজাকার, এই এই যেসব রাজাকারদের ফাঁসি হয়েছে, এদের পক্ষে, মানে আসামি পক্ষের উকিল ছিলেন। আর এখন দিন বদলে গেছে, তিনি এখন রাষ্ট্রপক্ষের উকিল, এখন উনি রাষ্ট্রের মালিক। খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে সিরিয়াস ব্রিচ অফ হিউম্যান রাইট, সিরিয়াস ব্রিচ অফ রুল অফ ল, সিরিয়াস ব্রিচ অফ, কি বলবো, ন্যাচারাল জাস্টিস, রুল অফ ন্যাচারাল জাস্টিস। তার মানে ওরা কোনো বিচারের তোয়াক্কা করতেছে না। দেখেন, পৃথিবীতে নুরেনবার্গ ট্রায়াল হয়েছে, টোকিও ট্রায়াল হয়েছে, সিয়েরা লিওনে ট্রায়াল হয়েছে, বসনিয়া হার্জেগোভিনাতে ট্রায়াল হয়েছে, স্লোবোদান মিলোসেভিচ, রদাবেন কারাজিজ, তারপরে পল পট, তারপরে হিদেকে তোজো, এদের বিচার হয়েছে। আপনি যদি দেখেন, এক একটি বিচার প্রক্রিয়া আদালতের গঠন থেকে শুরু করে শেষ হইতে হইতে ৪ থেকে ৫ বছর, ৩ বছর সময় মিনিমাম লেগেছে। কিন্তু এদের বিচার কাজ শুরু হওয়ার ৩ মাসের মধ্যে জাজমেন্ট। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? এটা তো রিহার্সাল। মনে করেন বই লিখে গেছে আগা মোহাম্মদ সুরুজউদ্দিন, এখন আপনি শুধুমাত্র সেই বইটাকে মঞ্চস্থ করতেছেন। ঠিক তেমনি বাংলাদেশে এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা সাজানো নাটক। এই নাটকে, এই যে মনে করেন জাস্টিসদেরকে নিয়োগ দিছে, কে নিয়োগ দিয়েছেন? বাংলাদেশের প্রেসিডেন্টের কি জাস্টিস নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে? নাই। তিনি যদি প্রধানমন্ত্রী সুপারিশ করেন, তাইলে তিনি নিয়োগ দিতে পারেন। তাইলে এখন প্রেসিডেন্টের অর্ডারে যে নিয়োগগুলো হয়েছে, এই নিয়োগগুলো তো অবৈধ। কেন অবৈধ? কারণ ডক্টর ইউনূসের সরকার কোনো কনস্টিটিউশনাল কোনো ফ্রেমওয়ার্কই নাই, বাংলাদেশের সংবিধানেই নাই। এখন যে আইনটিতে বিচার হচ্ছে, এই আইনটি হচ্ছে পার্লামেন্টের। আপনি এই আইনে বিচার করবেন, তাহলে পার্লামেন্টের আইনের শাসন কোথায় গেল? তাহলে ডক্টর ইউনূসকে আপনি রুল অফ ল অনুসারে কি নিয়োগ দিতে পারছেন? পারেন নাই। ডক্টর ইউনূস সংবিধানের কোন অনুচ্ছেদে এখন দায়িত্ব পালন করতেছে? নাই। সুতরাং অবৈধ সরকার, তার কোনো বিচারক নিয়োগ দেওয়ার কোনো ক্ষমতা নাই। সুতরাং যে বিচারকের নিয়োগ, সেটাও অবৈধ, আদালতও অবৈধ, তাজুলও অবৈধ। বিচারটি যে আইনে চলছে, সে আইনের স্কোপ এন্ড এইম এর মধ্যে এটা পড়ে না। সুতরাং এভরিথিং অবৈধ। এটা হচ্ছে অবৈধ হোল স্কোয়ার। আপনি যেটা বললেন যে এটা ৩ মাসের মধ্যে তারা সমস্ত টার্গেট তৈরি করে তারা এগুচ্ছে, রায় তো একটা হয়ে যাবে। এটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? বাংলাদেশকে নির্ধারিতভাবে একটা এনার্কির দিকে নিয়ে যাবে। বাংলাদেশকে রুল অফ ল, মানে আইনহীন একটা রাষ্ট্রে নিয়ে যাবে। এখানে যে যারে পারে তাকে মারবে, যে যাকে পারে তাকে হত্যা করবে, গুম করবে, ধর্ষণ করবে, রাহাজানি করবে। শোনেন, বাংলাদেশে একটা দিন হলো, পৃথিবীতে একটা দিন হলো ২৪ ঘন্টায়। এই ২৪ ঘন্টায় রাষ্ট্র প্রোটেকশন দেয়। দিনে এবং রাইতে মানুষ কাজ করে, কর্ম করে, আনন্দ করে, বিনোদন করে।
বাংলাদেশে এবং কিন্তু সেই ২৪ ঘন্টার দিন এখন আর নাই। বাংলাদেশ হলো এখন ১২ ঘন্টা। কারণ সন্ধ্যার পরে কোনো নারী, কোনো শিশু, কোনো নিরীহ মানুষ এখন আর ঘরের বাহির হয় না। কাজ করতে যায় না। সেদিন বিহারী একজন মহিলা একটা কাজে আমার সাথে কথা হচ্ছে। মানে আইনগত ব্যাপার আরকি, প্রফেশনাল। তার একজন আত্মীয়ের একটা মামলা আমি করতেছিলাম। তখন আমাকে বলতেছে, "বাবারে, আপনি মামলাটা একটু চালান। টাকা তো এখন দিতে পারতেছি না। আমি তো আসলে কিছু টাকার যোগান দেই। আমার এখন আসলে কাজ অর্ধেক হয়ে গেছে।" আমি কই, "কেন?" কয়, "আগে আমি ৬০ টা বাসায় কাজ করতাম।" মানি লয়ার বাংলাদেশে। আমি ঠিক করে দিয়েছি লয়ার। একটা অন্য মামলায় আরকি। এটার সাথে রাজনীতি সম্পর্ক নেই। তো এখন ওই মামলার টাকা দিতে পারতেছে না। ওই লয়ার উকিল সাহেব ঢাকা থেকে আমারে ধরছে। তা আমি ওই ভদ্রমহিলার সাথে কথা বলছি যে, "টাকা দেয় না কেন?" তো উনি বলতেছে, "আগে তো আমি ৪ টা বাসায় কাজ করতাম। দিনের বেলা ২ টা, রাতের বেলা ২ টা। রাতের ১১টা, ১১:৩০ টায় আমি ফিরতাম।" কয়, "এখন রে বাবা, সন্ধ্যার পরে যে ২ টা কাজ ছিল, এই ২ টা কাজ ছাড়ে দিছি।" মহিলার বয়স আনুমানিক ৪০-৪২। তো এখন বলতেছে, বললাম যে, "আপনি কাজ ছাড়ে দিছেন কেন? আপনারা বিহারি মানুষ। এখনের সরকার যারা আছে, তারা তো মনে করেন যে পাকিস্তানি বাপদার সরকার। ডক্টর ইউনূস তো আপনাদের আব্বা। আপনি এখন কাজ ছাড়ে দিবেন কেন? আপনি এখন কাজ আরো বাড়ায় দিবেন।" কয় যে, "না রে বাবা, সন্ধ্যার পরে বাইর হইলে জান লইয়া ঘরে আসতে পারবো কিনা এই নিশ্চয়তা নাই।" তার মানে একটা বিহারি মহিলা, ৪০ বছর বয়স, মানুষের ঘরে বুয়ার কাজ কইরা খায়। সেই লোক আমাকে বলতেছে, "ভাইরে, আমি টাকা দিব কোত্থেকে? অর্ধেক ইনকাম চলে গেছে। কারণ সন্ধ্যার পরে আমার দিন এখন ১২ ঘন্টায়, ২৪ ঘন্টার দিন এখন আর নাই।" তাইলে আপনি বোঝেন যে একটা জাতি, একটা দেশ অলরেডি সন্ধ্যার পরে ঘরে ঢুকে গেছে। সেই দেশ কোথায় যাবে সেটা কি আপনারা বুঝতে পারছেন না? এই যে এই বিচার তো, এই রায়টা তো পরে সুপ্রিম কোর্টে যাবে। এই একে যদি আমরা ক্যাঙ্গারু কোর্ট বলি, সুপ্রিম কোর্ট কি পেতে পারে সুপ্রিম কোর্ট থেকে? দেখেন, মহান সুপ্রিম কোর্ট, আমি একজন আইনজীবী। আদালতের প্রতি আমার শ্রদ্ধা আছে। পূর্ণাঙ্গ শ্রদ্ধা আদালতের প্রতি আমার থাকবে। কিন্তু আদালতটা আইনের ভিত্তিতে চলতে হবে। এখন সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট কি বিব্রত বোধ করে? নাকি সুপ্রিম কোর্ট, আপনাকে বলি, সুপ্রিম কোর্টে ৬ জন বিচারক ছিলেন, ৭ জন। তাদের ৭ জনকেই কিন্তু মব দিয়ে কিন্তু স্টেপ ডাউন করাইছে। আপনি দেখেছেন কিনা? তাইলে এখন যাদেরকে নিয়ে আসা হইছে, কাদেরকে নিয়ে আসা হইছে, কি জন্য নিয়ে আসা হইছে? আপনি বুঝেন নাই ব্যাপারটা? আপনি মব করে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে স্টেপ ডাউন করিয়েছেন। আপনি কি মব দেখেননি সুপ্রিম কোর্টে? তাহলে সুপ্রিম কোর্টে মব দিয়ে বিচারপতিদেরকে স্টেপ ডাউন করানোর পরে একজন প্রধান বিচারপতি, যিনি বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এবিএম খায়রুল হক, তাকে যে হাত বেঁধে, পিছনের দিকে হাত মোড়া করে বেঁধে একজন ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে দাঁড় করিয়েছে, এটা বাংলাদেশের আইনে নাই। কিন্তু এই বিষয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তিনি কি কিছু বলেছেন? শুনেছেন আপনি? আপনি ব্যাপারটা বুঝতেছেন কিনা? আমার জনগণ, আমার দর্শকরা বুঝতেছে কিনা যে একজন চিফ জাস্টিসকে মিথ্যা একটা হত্যা মামলা দায়ের করে, মানে ৪০০ লোকের হত্যা মামলা দায়ের করলেন, তার মধ্যে তার নামও থাকবে। তার নামও আপনি দিলেন। তিনি যদি বিচার খারাপ করে থাকে, সেটার জন্য, খারাপ বিচার করার জন্য যদি আইন থাকে, সে বিচার করবেন। তা না হলে তাকে একটা মিথ্যা মামলা দিয়ে একজন চিফ জাস্টিসকে হাত বেঁধে আপনি নিচের আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি দাঁড় করাবেন। এটাতে সুপ্রিম কোর্টের সম্মানে লাগবে না, আত্মসম্মানে লাগবে না। সুপ্রিম কোর্ট থেকে একটি রুল আসবে না। তো সুপ্রিম কোর্ট কি বেঁচে আছে না কোমায় আছে, এটা কি আপনি বুঝতে পারতেছেন না? প্লাস হচ্ছে আমরা তো ধরেন বাংলাদেশের আদালতকে আগে দেখতাম সুমোটো করতো আদালত। হ্যাঁ, এই রেজিমে আমরা কোনোদিনও সুমোটো দেখিনি কিন্তু। সুমোটো বিচারকের সুমোটো বড় করে কারা? যার ব্যাকবোন আছে। যিনি আইনের রক্ষক, যিনি আইনগত প্রসেসের ভিতর দিয়ে আইনের, মানে চেয়ারে বসছেন। যারা মনে করেন যে চেয়ারে বসছেই, যাদের জন্মই যার আজন্ম পাপ। আপনি কথা বুঝেছেন? এক গল্প বলি আপনাকে। ওই নোয়াখালীর একজন, নোয়াখালী অঞ্চলকে কেন্দ্র করে একটি উপন্যাস ছিল, লাল সালু, সৈয়দ অলিউল্লাহ। তো লাল সালু যে গল্পটি আমরা আপনারা পড়েছি, মূল গল্পটি কিন্তু আরেকটু বড়।
তো বাংলাদেশ সেন্সর বোর্ড এই গল্পের একটা অংশ কেটে দিয়েছে। সেই কাটা অংশটা আমি একটু আপনাকে বলি শুনেন। সেই কাটা অংশটি হলো একটা ১২-১৩ বছর বয়সী একটা ছেলে এই মসজিদের বাড়িতে খেলা করতে গেছে। আরো বাচ্চাদের সাথে খেলা করতেছে। তো খেলা করতে, করতে এক বাচ্চা বলতেছে, "দেখেন এর বয়স ১২-১৩ হয়ে গেছে, ওরে মুসলমানি করে নাই।" এখন তারা যখন মুসলমানি করে নাই বলছে, তারে ধরে নিয়ে গেছে। "তোমারে মুসলমানি করে নাই কেন? বিচার করা হবে। তাকে মুসলমানির ব্যবস্থা করা হবে।" তো সে বলতেছে, বলে যে, "আমার কেন? আমার আব্বারও তো মুসলমানি হয় নাই।" তো এখন দেখা গেল তার আব্বার বয়স ৫০ বছর। তো এখন এই ৫০ বছরের বুড়ারে ধরে মুসলমানি করানোর জন্য সমাজ সালিশ দরবার বসিয়েছে। তো এখন আপনি যাদের কথা বলছেন আব্বা, সে আব্বারে তো ক্ষমতায় বসা অবৈধ। আমি আপনাকে কি বললাম? যে সুপ্রিম কোর্টের বিচারপতি কে হবেন সেটি নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী। আর সেটাকে নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। তো প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা। বাংলাদেশের কনস্টিটিউশনাল কোর্ট বললে তো আপনাকে বুঝতে হবে কনস্টিটিউশন, নাকি? তো কনস্টিটিউশনে বলা আছে যে প্রধানমন্ত্রী হবে যদি বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী কোনো কারণে যদি অপসারিত হন বা নিজে পদত্যাগও করেন, তারপরেও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলিয়া গণ্য হবেন। খেয়াল করে দেখেন। তাইলে তিনি যদি যদি দরকার হয় যে জাস্টিস নিয়োগ করতে হবে, তাহলে তিনি তো সুপারিশ করতে হবে। তার সুপারিশে তার সাথে কনসালটেশন এর ভিত্তিতে তারপরে যাইয়া প্রেসিডেন্ট নিয়োগ দিবেন। প্রেসিডেন্টের কাম হলো ২ খান। একখান হলো কবর জিয়ারত করা, আরেকখান হলো কোনো অপরাধী যদি সাজাপ্রাপ্ত হয় তারে চাইলে ক্ষমা করে দেওয়া। এই ছাড়া প্রেসিডেন্টের কিন্তু আর কোনো কাজ নাই। তো এখন সেই জন্য আপনাকে বলছি যে চিফ জাস্টিসকে নিয়োগ এটাই তো অবৈধ রে ভাই। প্রেসিডেন্ট নিজেই তো এখন কম্পালশনে আছে। প্রেসিডেন্ট কোনো কিছুতে সাইন করেছে নাকি? প্রেসিডেন্ট কারো নাম সুপারিশও করে নাই, কোনো নাম সাইনও করে নাই। তাকে যা করতে বাধ্য করা হচ্ছে। কম্পালশনের ভিতরে। সুতরাং এই কম্পালসিভ কোনো অ্যাক্ট লফুল অ্যাক্ট না। এখন মনে করেন আপনি আমার প্রোগ্রাম করতেছেন। আপনি আমার প্রোগ্রাম করতে, করতে আপনারা যদি পিছনে থেকে একজন বন্দুকধারী বলে যে, "আপনি এখন প্রোগ্রাম বন্ধ করেন নাইলে গুলি করে দিচ্ছি।" আপনি কি করবেন? জীবন বাঁচাবেন নাকি ব্যারিস্টার মনিরুল ইসলামের সাথে প্রোগ্রাম কন্টিনিউ করবেন? আপনি নিশ্চয়ই জীবন বাঁচাবেন। মানুষ হইলে। কারণ মানুষের তো ১ম কথা হলো আগে বেঁচে থাকি। তো বেঁচে থাকার জন্য জীবন বাঁচাবেন। এখন এই যে আপনাকে বন্দুক ধইরা আপনাকে দিয়া এই একটা প্রোগ্রাম বন্ধ করায় দিল, এটা কি লফুল? এটা লফুল না। এটা আপনার রাইটের ভায়োলেশন। কিন্তু বন্দুকের কাছে ভায়োলেশনের কোনো ভ্যালু আছে? নাই। সেইজন্য বলছি যে আমাদের এখন যে সুপ্রিম কোর্ট, আমাদের যে জাস্টিসদের নিয়োগ, এই টোটাল প্রক্রিয়াটাই হচ্ছে একটা কম্পালসিভ প্রক্রিয়া। কারণ আমরা দেখেছি এই আমাদের শাহীন ওবায়দুল হাসান শাহীন ইনি চিফ জাস্টিস ছিলেন। তারপরে আ আ ওবায়দুর রহিম না, এনায়েতুর রহিম চিফ জাস্টিস নেইবারিং জাস্টিস ছিলেন। জাস্টিস আবু জাফর তারা জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টের। তাদেরকে কি করছে? কম্পালসিভ প্রেশারে তাদেরকে ওখান থেকে উৎখাত করা হইছে। তাইলে একটা কোর্টে এক গ্রুপকে উৎখাত কইরা আরেক গ্রুপকে আপনি আনি বসাইছেন। তারা কি বলছে একটা সুমোটো দিয়া যে আমার চিফ জাস্টিস যে চলে গেল, আমার এই জাস্টিসরা যে চলে গেল, তাদেরকে কিভাবে রাষ্ট্র এইভাবে আউট করে দিল সেই বন্দোবস্ত আমরা দেখতে চাই? বলে নাই। কেন বলে নাই? এইজন্য বলে নাই। সুতরাং আমি সুপ্রিম কোর্টের কাছ থেকেও কোনো কিছু আশা করি না। কেন করি না? আপনি খেয়াল করে দেখেন, আমাদের যে চিফ ইলেকশন কমিশনার, উনাকে কি করছে? বাড়িতে যাইয়া মব আক্রমণ করছে। আক্রমণ করার পরে তার জুতার মালা গলায় দিয়েছে, তাকে চড়-থাপ্পড় দিয়েছে, দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এখন তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, রাষ্ট্রের বাহিনী যাইয়া তারে তুলে আনবে। তাকে কিছু মানুষ রাজনৈতিকভাবে পারপিটেটররা গিয়ে তাকে ধইরা জুতার মালা গলায় দিয়ে তাকে যখন পিটিয়ে যখন পুলিশের কাছে দেয়, পুলিশের দায়িত্ব কোনটা ছিল? পুলিশের দায়িত্ব ছিল যারা তাকে মারছে জুতার মালা গলায় দিয়েছে, এটা ক্রিমিনাল অফেন্স, এটার জন্য বিচারের জন্য তাদেরকে অ্যারেস্ট করা। পুলিশ তো সেটা করে নাই। পুলিশ যে সেটা না করে চিফ জাস্টিস ধরে নিয়ে আসলো বা চিফ নির্বাচন কমিশনকে ধরে নিয়ে আসলো, এই সুপ্রিম কোর্ট থেকে কি কোনো সুমোটো হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আপনি তাহলে বুঝতে পারছেন কম্পালসিভ যে অ্যাপ্রোচ এখন বাংলাদেশে চলতেছে, এটা বাংলাদেশ কোনো স্বাভাবিক অবস্থায় নাই।
1971 সালের যুদ্ধের সময় যে অবস্থা ছিল, আজকেও বাংলাদেশে একটা শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে স্বাধীনতার সপক্ষের মানুষ ঠিক সেই অবস্থায় আছে। এই অবস্থা আসিবে ফাগুন, বাজাইবে বেনু, ফুটাইবে নবকলি, পশমিতে ব্যথা, গান ফাগুনের রাগে গান গেয়ে যাবে ওলি। আমরা ডিসহার্টেন না। আমরা আমরা সেই জাতি। আমরা সেই জাত যারা পাকিস্তানের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের যুদ্ধের লেন্থ কতদিন হবে জানি না। কিন্তু এই যুদ্ধে আমরা জিতবই। এটা আমরা এই জাতির কাছে, মানুষের কাছে, মুক্তিকামী সবল মানুষের কাছে, আইনকে যারা ভালোবাসে তাদের কাছে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে ধারা ধারণ করে তাদের কাছে আমাদের ওয়াদা এবং প্রতিশ্রুতি, এই প্রত্যেকটা অডাসিটির বিচার আমরা এই বাংলার জমিনেই করব। টুডে, টুমরো আপনার অর কথা ডে আফটার। শুনতে আপনার কথা শুনতে একজন লিখেছেন, কোর্টে একটা সাবমিশন ছিল, গুলি করা হয়েছে, তার মাথায় চুলে আগুন ধরে গেছে। এটার ব্যাখ্যা কি? গুলি করছে আর চুরে আগুন ধরে গেছে। আমি আপনাকে বলি, এই যে দর্শক কথাটা বলেছে, এটার সাথে আরেকটা জিনিস মিলে নেন। ওই আছে না, ওই যে ছেলেটা ওই এভাবে চিতাইয়া দাঁড়াইছিল যে আবু গুলিতে সাইদ, মারা গেছে, আবু সাইদ। আবু সাইদ। ওই আবু সাইদ শিবিরের ওই কর্মীর বাপকে সাক্ষী হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসছিল। তো নিয়ে আসার পর তারা জিজ্ঞেস করলো তারে যে আপনি তার কি দেখলেন তাকে যখন গোসল করালেন, তখন বলল যে তার পিছনে আমি গুলি দেখতে পাইছি। মানে তাকে পিছন থেকে গুলি করা হয়েছে, গুলি আমি ওখানে দেখছি, সামনে না পিছনে। তো এখন এটা বলার পরে উনাকে তো যারাটা শেষ, উনি যখন বাইরে গেলেন তো সাংবাদিকেরা বলল আপনি তো মানে দাবিটা তো হইলো মূলত উনাকে সামনে থেকে পুলিশে গুলি করছে, পুলিশ সামনে ছিলেন উনার, আর উনার পিছনে জনগণ ছিলেন। তো গুলি তো সামনে হবে তাই না, তাহলে পিছনে গুলি গেল কিভাবে? আপনি যেটা বললেন, বলে যে আসলে এটা ভুল হয়ে গেছে। কয় কেন ভুল হয়েছে? কয় যে আমাকে এই সরকার পক্ষে যারা লড়াই করতেছে প্রসিকিউশন, তারা আমারে বলে দিছিল পিছনে যে গুলি লাগছে এটা যেন না বলি, আমি ভুলে বলে ফেলছি। কথাটা বুঝছেন? এটা কিন্তু প্রকাশ্য আদালতে বলেছি, আপনারা দেখেছেন কিনা পত্রিকায়। হুম। তার মানে হচ্ছে কি, গুলি যে পিছনে লাগছে, পিছন থেকে জামাত শিবিরের লোকেরা করেছে, এনসিপির লোকেরা করেছে, সন্ত্রাসীরা করেছে, যারা এই দেশটাকে ডিরেল করতে চেয়েছে তারা। কিন্তু এখন বিচার হচ্ছে সামনে যারা ছিল তাদের। আপনি খেয়াল করে দেখেন যে একটা লোককে দর্শন করলো দর্শক, আর বিচার হচ্ছে যে ছিল দর্শক। খেয়াল করে দেখেন, ধর্ষক আর দর্শক। ধর্ষকের বিচার হচ্ছে না, দর্শকের বিচার হচ্ছে। খেয়াল করে দেখছেন এই আবু সাইদের ক্ষেত্রে? আবু সাইদের বাবা প্রমাণ করে দিয়া গেল যারা হত্যা করেছে তাদের বিচার হচ্ছে না, যারা হত্যা করতে দেখেছে তাদের বিচার হচ্ছে। আবার যে দর্শক বলেছেন তিনি খুব ভালোই বলেছেন যে গুলি লাগলে মানুষের মাথা খুলে উড়ে যায়, কিন্তু চুলে আগুন লাগিয়ে যাইতে তো কেউ শোনে নাই। এবং আবু সাইদের বাবার সম্ভবত সেই বক্তব্যের কারণে জুলাই সনদ অনুষ্ঠানে তাকে আনা হয় নাই। তাকে উনি সাংবাদিকদের বলেছেন, আমার ছেলেকে চিঠি দিয়েছিল যাওয়ার জন্য, যাওয়ার ব্যবস্থা করে নাই, এখানে গেলে 1200-1400 টাকা খরচ হয়, এর জন্য আমরা যাইনি। অথচ জুলাই সনদ আবু সাইদকে সামনে রেখে সব কিছু কিন্তু। শুনেন আপনাকে একটা জিনিস বলি, এই যে আবু সাইদকে সামনে থেকে কোনো লোক গুলি করে হত্যা করে নাই। আবু সাইদকে আবু সাইদের পোস্টমর্টম হয় নাই। কেন হয় নাই? আপনি ব্যাপারটা বোঝেন। আপনি তো স্বাধীন করলেন। তা আপনি আবু সাহেবের পোস্টমর্টম হয় নাই কেন? আর যদি পোস্টমর্টম হয় থাকে সে রিপোর্টে কি আছে? গুলিটা কোন কোন লেভেল থেকে করা হয়েছে? বাংলাদেশ পুলিশ, আর্মি, বিডিআর 6.72 বোরের গুলি ব্যবহার করে না। এইগুলি ব্যবহার করে আইএস, এইগুলি ব্যবহার করে পাকিস্তান, এইগুলি ব্যবহার করে আফগানিস্তানের জঙ্গি। সুতরাং আপনি বুঝতেই পারছেন আফগানিস্তানের জঙ্গি মামুনুলদের মাধ্যমে,
অথবা পাকিস্তানের জঙ্গি অথবা পাকিস্তানের আইএস এর মাধ্যমে এই গুলিটা এই জামাত, এই বিএনপি, এই আলবদর, এই আল শাবস ওদের হাতে এসছে। আসার পর তাদের সন্ত্রাসী বাহিনী তাদের নিজেদেরকে সাবোটাজ করে এই হত্যার দায় রাষ্ট্রপক্ষের উপরে, আওয়ামী লীগের উপরে চাপানোর চেষ্টা করছে। কারণ আওয়ামী লীগ এখানে আরো একটা জিনিস আপনাদেরকে পরিধান করতে হবে, মানে কনসিডারেশনে নিতে হবে। এরা এই যুদ্ধের এই বিচারের আগেই ওরা কিন্তু প্রথমে যাচাই করছে, আজকে যদি একটা নির্বাচন হয়, আমরা যদি সবাই একসাথেও থাকি, তাইলেও যা আওয়ামী লীগের বিরুদ্ধে জিতে যাবে কিনা। তখন আপনারা দেখেছেন যে ৬৮% মানুষ বলেছে জামাত, বিএনপি বা এনসিপি কে আমরা চাই না। তারা ডাইরেক্টলি বলে নাই আওয়ামী লীগকে চাই, অল্প লোক বলেছে। বাকি লোকেরা বলছে জামাত, এনসিপি বা এই বিএনপি কে আমরা চাই না। ৬৮% মানুষ বলেছে। তাইলে একটা দেশের ৬৮% মানুষ যদি, যারা ক্ষমতায় আসার জন্য, বিরোধী দল হওয়ার জন্য, হালুয়া রুটি খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায় আছে প্লেট হাতে কইরা, তাদের বিরুদ্ধে যদি দাঁড়ায়, তাহলে তারা কি শক্তিতে, কিভাবে তারা আওয়ামী লীগের মতো একটা শক্তিকে এই রাষ্ট্র ব্যবস্থায় আবারও ক্ষমতায় আসতে দিবে? সুতরাং তারা বুঝেছে এই আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে ক্ষমতার বাইরে রাখতে হলে তাদেরকে এই প্রহসনের বিচার, এই নাটক, এই গল্প, কবিতা, উপন্যাস দিয়া তাদেরকে বাইরে রাখতে হবে। কিন্তু মূল কথাটা হচ্ছে এই বাংলার দেশটি ভূখণ্ডগতভাবে এমন একটি জায়গায় অবস্থিত, পাকিস্তানি সেনারাও ভারতের এই অবস্থান থেকে রক্ষা করতে পারেনি। সুতরাং আজকে যারা আছে, আপনি দেখবেন, আপনি হয়তো বলবেন কয় মাস, কয়দিন। হ্যাঁ, আমরা লং টাইম ক্ষমতায় ছিলাম। কতদিন? ১৭ বছর, ১৬ বছর। সুতরাং এটার একটা রিপারকেশন আছে। ফর দ্য টাইম বিং আমরা এখন একটা খারাপ পজিশনে আছি, খারাপ অবস্থায় আছি। রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করতেছে। আমরা তো বিএনপিকে ব্যান করি নাই। জামাতকেও নির্বাচনে আসতে আমরা স্টপ করি নাই। আমাদের সরকারের অধীনে আমরা আসতে বলেছি। কিন্তু ওরা আমাদেরকে কি করছে? তাদের সরকারের অধীনেও আমাদেরকে নির্বাচন করতে দিবে না। কারণ তারা জানে নির্বাচন যদি হয় তাহলে আমরাই পাস। আওয়ামী লীগে পাস। সুতরাং তাদের হাতে কোনো অপশন নেই। তারা কোনো না কোনোভাবে আমাদেরকে স্টপ করতে হবে। দ্যাট ইস দ্য পয়েন্ট। যেটা আজকে আর কি সংশোধন করা হয়েছে আজকে। সংশোধন করে বলা হয়েছে এই আদালত পলাতক ঘোষণা করবে। এই আদালতে বিচার যারা থাকবে তারা এই ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। এই আরপিও থাকবে না। কোন আদালতে? এই যুদ্ধাপরাধীদের আদালতে? হ্যাঁ। ও আচ্ছা, এটা তো ওরা করতেছে। এই কারণ হচ্ছে কি, ওরা জানে যদি আওয়ামী লীগকে কোনোভাবে যদি আন্তর্জাতিক প্রেসারের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়, শেখ হাসিনার মতো নেতা, বাড়ি ওবায়দুল কাদেরের মতো নেতা, তারপরে আমাদের বড় বড় যে মন্ত্রী মিনিস্টার যারা আছে, তারা যদি ভোটে দাঁড়ায়, তাইলে ওরা বাংলাদেশে থাকুক বা না থাকুক, শুধু তাদের মার্কাটা থাকলে তারা পাস। এই কথা চিন্তা করে এই ভাবধারা থেকেই তারা এই আরপিও ফারপিও এগুলা আনতেছে। এগুলা সব বকওয়াজ। এগুলা হচ্ছে মূল প্ল্যানের অংশ। এক একটা প্ল্যান এক এক দিক থেকে তারা চলছে। এখন তাদের প্ল্যান যখন এখন কাজ করতেছে, তাদেরকে কাজ করতে দেন। আর আমাদের প্ল্যান যখন কাজ করতে শুরু করবে, আমরা কিন্তু তাদেরকে এই ৫৬,০০০ বর্গ মাইল থেকে বাইর হতে দেব না। আমাদের তো একটা গেটওয়ে ছিল, ইন্ডিয়ার ভিতর দিয়ে আমরা গেছি, কারণ বন্ধুপ্রতিম রাষ্ট্র। তারা বঙ্গোপসাগরে পড়বে, লোনা জলে ডুবে মারা যাবে। কথা বুঝছেন? আমরা কিছু করতে হবে না। তারা এই লোনা জলে ডুব দিবে গিয়ে। তো অপেক্ষা করেন, সময় কথা বলে। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। এই আমাদের কাজ আদালতে চলছে। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। আমরা বসে নেই। আমাদের কাজ হচ্ছে। আমাদের কাজ চলছে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই সারা পৃথিবী জুড়ে যা হচ্ছে আমরা সেখান থেকে শিক্ষা নিচ্ছি, আমরা শিখছি, আমরা এনলাইটেন্ড হচ্ছি এবং আমরা তৈরি হচ্ছি। এই তৈরি হওয়ার ব্যাপারে কোনো ধারণা দেওয়া যায়? ধারণা দেওয়া যায় বলতে, আপনি দেখতেছেন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ। সেই আওয়ামী লীগ
যেখানে পাচ্ছে সেখানে ধরতেছে। সেখানেও আমাদের ৪০টা ৫০টা মিছিল হচ্ছে। কোনো দিন ২টা ৪টা ১০টা ঢাকার মতো শহরে আমাদের মিটিং হচ্ছে, আমাদের মিছিল হচ্ছে, আমাদের লোক নামছে রাস্তায়। তার মানে কি? একটা গণবিদ্রোহ আপনি অপেক্ষা করেন, আপনি দেখবেন। আরে বাংলাদেশে ৭ কোটি মানুষ আছে, ১ কোটি মানুষের নামার দরকার। আর ১ কোটিও দরকার নাই। ২০ লাখ লোক দরকার। ঢাকা শহরে আওয়ামী লীগের ৩ কোটি মানুষ ফু দিয়া জোগাড় করে ফেলবে। সময় একটু কথা বলে। এই যে আমাদের প্রস্তুতি চলছে। আমাদের প্রস্তুতি চলছে। ৭১ এর সংবিধান আবার ৭২ এর সংবিধান আবার বাংলাদেশে ফিরে আসবে। কারণ জিয়াউর রহমানের দল বিএনপি তো এখন আর মুক্তিযুদ্ধের সপক্ষের দল না। কারণ তারা জুলাই সনদে স্বাক্ষর করে এসছে না। ওখান থেকে তো স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত তারা ডিসপিউট করত যে না এটা মুজিবে দেয় নাই জিয়া দিছে। এখন তো তারা ওখানে স্বাক্ষর করে এসে বুঝাই দিল যে না আসলে জিয়াউর রহমানের ঘোষণা কিছু ভুয়া এসব কিছুই ছিল না। বিএনপি স্বাক্ষর করে আসছে না। তার মানে আপনার মরণ ক্ষতে আপনি তো সাইন করে এসছেন। তো সুতরাং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশে এখনো মনে করেন জাতীয় সঙ্গীত গাইলে মানুষের গুজবাম হয়। মানুষের পতাকা দেখলে মানুষের চোখে পানি আসে। এই যে আবেগ, এই আবেগকে আপনি কতদিন ঠেকায় রাখবেন? আমি যুগে আসিয়াছি কোনো বিপ্লব হেতু। আসবে। বঙ্গবন্ধু যেমন এসছে, নজরুল এসছে, রবীন্দ্রনাথ এসছে, অসংখ্য কবি, সাহিত্যিক এসছে না এই বাংলায়? আপনি তো বদ্ধ করে রাখতে পারবেন না। থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। আমার সেই মহা জাগতিক চিন্তা চেতনার মানুষেরা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনার পেটের ভিতরেই তৈরি হচ্ছে। আপনার ভেতর থেকেই মানুষ বেরিয়ে আসবে। আমাদের পেটের ভিতরে শিবিরের জন্ম হইছে না? এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ওদের পেটের ভিতরে আমাদের জন্ম হবে এখন। আমাদের আমাদের প্রজন্মর নতুন আমাদের নেতারা ওখান থেকে বেরিয়ে আসবে। আর আমরা যারা বাইরে আছি সেখানে তো আছি। সবাই মিলে আমরা এই দেশকে উদ্ধার করব। এই দেশকে স্বাধীন করব না। এই দেশকে উদ্ধার করব। কারণ এই দেশ ডুবে যাচ্ছে। এই দেশের মানুষও ভাই আরেকটা জিনিস খেয়াল করে দেখেন। ধরেন বাংলাদেশের মানুষ রাজনীতি তো একটা জিনিস। ৩ টে জিনিস। সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি। তো এখন রাজনীতিতে ধরেন কেউ রাজনীতি করে, কেউ করে না। কিন্তু বেঁচে থাকার জন্য, চাকরির জন্য, খাওয়ার জন্য, অন্যের জন্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ন্যায় বিচার এটা তো সবাই চায়। তা আপনি দিবেন কোত্থেকে? আপনার দেশ যখন ফকির হয়ে যাবে, আপনি যখন ভিক্ষাত নামবেন, তখন তো আপনার পকেটে পরনে কাপড় থাকবে না, পেটে ভাত থাকবে না, মাথার উপরে চাপ থাকবে না। আস্তে সেদিকেই যাচ্ছে দেশ। এই যে প্রতিদিন নতুন ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার মানুষ বেকার হয়ে যাচ্ছে। এটা কি আপনি মনে করেন মানুষ এমনি মেনে নিবে? না, মেনে নিবে না। মানুষের যে বিদ্রোহ, মানুষ এটা হবে। কেন হবে? এটা ইতিহাসের দাবি। এটা মানুষের জীবন, এটা সমাজ, এটা রাষ্ট্র। এই সমাজে এই রাষ্ট্র এইভাবে চলে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলার ১৮ কোটি মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসায় দক্ষিণ-পূর্ব এশিয়াতে সবার উপরে নিয়ে গিয়েছিলেন। আপনি দেখেন আমরা সবার পরে জন্ম। আমাদের জন্ম ভারতবর্ষে যে কটা রাষ্ট্র আছে, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মায়ানমার। এই রাষ্ট্রগুলোর মধ্যে সবচাইতে পরে জন্ম হইছে বাংলাদেশের। অথচ ২০২৪ সালে জুলাই মাসে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চাইতেও $৪০ বেশি ছিল। খেয়াল করে দেখছেন? এখন পাকিস্তানের মনে করেন ৳২ দিলে বাংলাদেশের ৳১ পাওয়া যায় না। শ্রীলঙ্কার ৳৩ দিলে বাংলাদেশের ৳১ পাওয়া যায় না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? এই দক্ষিণ-পূর্ব এশিয়ার ভেতরে ৪০ বছরে ৪২ মানে ৫৩ বছরে বাংলাদেশ এমন একটা জায়গায় গিয়েছে যে সবার জন্য রোল মডেল হয়ে গিয়েছিল। এখন আপনি এই রোল মডেলকে এখন আপনি পানির তলে চুপাচ্ছেন। এই দেশটাকে ভিক্ষার ঝুলি আবার হাতে নেয়াচ্ছেন। কদিন আগে ছোট্ট কি যেন একটা কি বাংলাদেশে হইছিল ওই কি জানি একটা বিমান পড়ছিল একটা মাইলস্টোন স্কুলে ডক্টর ইউনূসে মানে দেশবাসীর কাছে সাহায্যের আবেদন করছে, বিশ্বের কাছে সাহায্যের আবেদন করছে। আপনার যা সামর্থ্য আছে। তার মানে ভিক্ষা করা কিন্তু বাংলাদেশ বন্ধ করে দিছিল। এখন সে ভিক্ষা আবার শুরু হবে। তারপরে দেখেন IMF বলে দিয়েছে যে নির্বাচিত গভর্নমেন্ট না আসলে আমাদের সাথে যে ঋণ চুক্তি এর পরের কিস্তি আমরা আর ছাড় দেব না। জাইকা বলে দিয়েছে আমাদের যত কর্মসূচি আছে পরবর্তী নির্বাচিত কোনো গভর্নমেন্ট আসা পর্যন্ত আমরা দেব না। তাহলে এইভাবে যদি চলতে থাকে, আপনি কি বুঝছেন যে বিদেশি সাহায্যগুলা বন্ধ হয়ে যাবে, বিদেশি প্রকল্পগুলা বন্ধ হয়ে যাবে, বিদেশে আমাদের যে
এক্সপোর্ট সেটা অর্ধেক কমে যাবে, রেমিটেন্স আসা কমে যাবে, আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট সেটা কমে যাবে। তাহলে এই 18 কোটি মানুষের খেটে খাওয়া মানুষ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার জন্য যারা সংগ্রাম করছে, তাদেরকে আপনি সেভ করবেন কি দিয়ে? সুতরাং এই সমাজ থেকেই আন্দোলন উঠবে। ধর্ম বিচার তো আর খাইতে পারবেন না আপনি। ধর্ম তো কোনো কিছু উৎপাদন করে না। ধর্ম মানুষের আত্মার খোরাক। আত্মার খোরাক দিয়ে তো আর পেট চলবে না। পেটেও দিতে হবে। আপনি এখন ধর্ম রপ্তানি করবেন, মৌলবাদী চিন্তা রপ্তানি করবেন, তারপরে আইএসএস চিন্তা রপ্তানি করবেন, ওই আফগানিস্তানের তালেবান রপ্তানি করবেন। তারা তো শুধু আপনার মনের খোরাক কিছু দিবে, কিন্তু আপনার যে পেটের খোরাক সেটা তো দিবে না। তো সেই খোরাকের জন্যেই ওই যে রফিক আজাদ বলছে না, "বাদ দে হারামজাদার, আমি মানচিত্র খাবো।" এই মানচিত্র খেয়ে ফেলবে। এবং এই মানচিত্র খাওয়ার কাজটা অলরেডি শুরু হয়ে গেছে। আমি যে ওই এই বিহারি মহিলার কথা বললাম, এটা নেহায়েত গল্প না। আপনি ১০ টা কাজের মহিলাকে খবর নিয়ে দেখেন। তারা বলছে যে, অনেকে বলছে যে, "ভাই", রিক্সার ড্রাইভাররা বলছে যে, "ভাই, আগে দেখতাম মানুষের কাজ কর্মচঞ্চলতা ছিল। মানুষ একটু জায়গা থেকে একটু জায়গায় যাওয়ার জন্যই রিক্সায় উঠা বইসা ৳৪০ দিয়ে চইলা যাইত। এখন মানুষ ০.৫ মাইল হাইটা যায়। কি করে? কয় যে, "ভাই, পেটে খাইতে পাই না, আপনারে দিবো কোত্থেকে?" রিক্শাওয়ালার ইনকাম কমে গেছে অর্ধেক। আগে ১,০০০ কামাইতো, এখন ৫০০ কামায়। কিন্তু খরচ তো আগের থেকে বাড়ছে। তো সে বেঁচে আছে কিভাবে? এখন তারা একটা অপেক্ষায় আছে, যদি বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে যদি একটা বৈধ সরকার আসে, তখন যদি জীবন পরিবর্তন হয়, এইজন্য মাটি কামড়িয়ে মানুষ পড়ে আছে। কিন্তু আপনি বেশিদিন রাখতে পারবেন না। নির্বাচন তো সেইটাই হচ্ছে বাংলাদেশে, যেখানে আওয়ামী লীগ থাকবে না। দেখেন, আওয়ামী লীগ থাকা দরকার নাই। বাংলাদেশে বাংলাদেশটা থাকা দরকার। এখন আওয়ামী লীগ যদি না থাকে, বাংলাদেশ থাকবে কিনা সেই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে, মানুষকে চিন্তা করতে হবে। কারণ আপনাকে আরেকটা জিনিস বলি, এখন বাংলাদেশে মোট জনগোষ্ঠীর কত পার্সেন্ট আওয়ামী লীগ করে? ৩৫%। ধরেন ফর এক্সাম্পল। তাইলে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা আছে, প্রীতি আছে, মুক্তিযুদ্ধের প্রতি কমিটমেন্ট আছে, এরকম লোকও আছে আরো ২০%। তো ৩৫ আর ২০ কত? ৫৫। এই ৫৫ ভাগ মানুষ যদি বিদ্রোহ করে, যুদ্ধ করতে চায়, এবং তাদের হাতে যদি অস্ত্র থাকে, তাদের কাছে যদি অর্থ থাকে, তাদের যদি বিদেশি ডোনেশন থাকে, তাদের যদি যুদ্ধ করার মতো, ট্রেনিং নেওয়ার মতো একটু স্পেস থাকে, আপনি তাকে ঠেকাইবেন কি করে? ঠেকান, দেখি আপনি ঠেকান কিভাবে? আপনি যদি শোনেন, একটা কথা আছে, আবু জাফর ওবায়দুল্লাহ বলেছিলেন যে, "কবিতা শুনতে ভালোবাসে না, সে সমুদ্রের গর্জন শুনবে।" আপনি এখন কবিতা শুনতে ভালোবাসছেন না তো? আইনের কথা শুনতে আপনি ভালোবাসছেন না তো? আপনাকে সমুদ্রের গর্জন শুনতে হবে। সেই গর্জন অপেক্ষা করছে। টুডে, টুমরো অর ডে আফটার হবেই। এটা স্বাভাবিক। এটা যুগের ধারা। এ হাওয়া আসবেই। আপনি আমাদেরকে ঠেকাতে পারবেন না। আমরা তো প্রকাশ্যে বলছি। সেনাবাহিনীর যে পরিস্থিতি, নতুন একটা পরিস্থিতি বাংলাদেশে। আজকে কিন্তু সাবমিশনের সময় উপসংহারে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সেনাবাহিনীকে উস্কানি দিয়েছিলেন গৃহযুদ্ধের জন্য, সেনাবাহিনী সে উস্কানিতে পা দেয় নাই। হুম। এই যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাদেরকে, ওইটাকে ইঙ্গিত করে বলেছেন তারা। না, শোনেন, আমি আপনাকে বলি, বাংলাদেশে যেটা হচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর পাকিস্তানের বাহিনী ৪,০০০ পাকিস্তানি সামরিক অফিসার বাংলাদেশে, মানে সামরিকের লোক বর্তমানে বাংলাদেশে আছে। বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে আছে। এদেরকে আনার জন্য ডক্টর ইউনূস ১ম এ কি করছে? পাকিস্তানের সাথে একটা চুক্তি করছে। চুক্তিটা কি? যে পাকিস্তানের কোন নাগরিক যদি ডিপ্লোম্যাটিক স্ট্যাটাস এর হয়, তাইলে ঢাকাতে কোন ভিসা নিয়ে আসতে হবে না। মামার বাড়িতে আসবে, ভিসা লাগবে কেন? কথা বুঝছেন? আগে পাকিস্তানে কোন লোক, আপনি প্রেসিডেন্ট হন আর প্রধানমন্ত্রী হন, আপনি ডিপ্লোম্যাটিক লোক হন আর আর্মির লোক হন, ঢাকায় আসতে গেলে আপনাকে ওই আপনার দেশ থেকে ভিসা নিয়ে আসতে হতো। তো ইউনূস এসে
তাদের সেই ভিসা ব্যবস্থাটা বন্ধ তুলে দিছে। বলছে যদি ডিপ্লোম্যাটিক ইস্যু থাকে, তো এখন পাকিস্তান দূতাবাস থেকে প্রতিদিন এই লোকের লিস্ট দেওয়া হয়, ওরা আইসা ঢোকে, ওদেরকে সিল মারি ঢুকানো হয়। তো এই ঢুকাইতে ঢুকাইতে এখন তারা যেটা করছে, তারা আইডেন্টিফাই করছে কোন কোন সৈনিক মুক্তিযুদ্ধের পক্ষের, মানে কোন কোন অফিসাররা, আর্মি অফিসাররা মুক্তিযুদ্ধের পক্ষের, আর কোন কোন অপরাধীরা, মানে আর্মি অফিসাররা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তো যারা যারা বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুধু যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, স্বাধীনতার চেতনাকে লালন করে, তাদেরকে শেষ করে দেওয়ার একটা গোপন একটা সলা পরামর্শ হয়েছে। সেই অনুসারে মুক্তিযোদ্ধা অফিসার অথবা মুক্তিযুদ্ধ অফিসার তো এখন নাই, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের অফিসার, তাদেরকে একটা ট্রায়াল করে পাকিস্তানি ভাবধারাটাকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে প্রতিস্থাপন করার জন্যই এই কাজটা হচ্ছে। কেন হচ্ছে আপনাকে বলি। পাকিস্তান ইন্টেলিজেন্স চায় বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের উপরে আক্রমণ চালাতে। ভারতের যে সেভেন সিস্টার আছে, এই সেভেন সিস্টারে পাকিস্তান চায় অস্ত্র ঢুকাতে, যাতে বিদ্রোহীরা এই রাষ্ট্রে ওর ভিতরে যে বিদ্রোহী আছে, স্বাধীনতাকামী মানুষ আছে, তারা যেন এই বিদ্রোহটা করতে সহযোগিতা করার জন্যই তারা চায়। সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীটাকে তারা ক্লিন করতে চায়। এই ক্লিনের অংশ হিসেবেই এই যুদ্ধ অপরাধের আদালতে, মানে রাজাকারদের আদালতে সৈনিকের বিচার, রাজাকারের আদালতে স্বাধীনতার সপক্ষের আর্মিদের বিচার। এটা বিএনপির জন্য লজ্জার, আওয়ামী লীগের জন্য লজ্জার, আর জামাতের জন্য আনন্দের, উৎসাহের। এখন বিএনপি যখন সেটা বুঝে নাই, আমি আপনার সাথে বা কারোর সাথে আমি বলেছিলাম যে বাংলাদেশে শক্তি ছিল মূলত দুইটা। একটা হলো ধর্মাশ্রয়ী পাকিস্তানপন্থী মৌলবাদী শক্তি, আর একটু হচ্ছে আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ। এই এনটি আওয়ামী লীগের ভিতরেও আবার ছোট ছোট গ্রুপ উপগ্রুপ আছে। এটার নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। পরবর্তীতে জিয়াউর রহমানের পরে এটার নেতৃত্ব দিয়েছেন এরশাদ। এরশাদের পরে এটার নেতৃত্ব আবার বিএনপির কাছে ফিরে গেছে। এই 5ই আগস্টের পর সেই নেতৃত্বটা বিএনপির হাত থেকে জামাতে নিয়ে নিছে। খেয়াল করে দেখেন, খেয়াল করেন, বিএনপি সেই নেতৃত্ব এখন আর নাই। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ইন টার্মস অফ এনটি আওয়ামী লীগ। এই সেন্টিমেন্ট এখন এনটি আওয়ামী লীগের সেন্টিমেন্টটা ধারণ করবে জামাত, এবং এই জামাত তাদের যেখানে যেখানে ক্লিন করা দরকার সেই জায়গাগুলো ক্লিন করছে, এবং সেটা নানান অবয়বে করছে। বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না। বাংলাদেশের মানুষ এটা যদি বুঝতে পারতো, আরো আগে এটার রিপারকেশনটা হতো, কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি। এবং আপনি জানেন যে ইয়েতে, তার্কিতে এরদোয়ান কি করছে, হাজার হাজার আর্মি অফিসার, হাজার হাজার প্রফেসর, হাজার হাজার জাজ, সুপ্রিম কোর্টের জাস্টিস এক রাতে শেষ করে দিছে, দিয়া তার প্রয়োজনীয় লোকদেরকে বসাইছে যাতে লং টাইম সে সার্ভাইভ করতে পারে। এখন ইসলামিক ভাবধারার রাষ্ট্র যখন কায়েম হইতে যায়, তখন এটাই তো নিয়ম, সেটা জামাত করছে। এবং এই অচিরেই জামাতের সম্পূর্ণ কাজ শেষ হইলে, ইসলামী শাসন ব্যবস্থা ফিরে আসলে, তখন আওয়ামী লীগকেই আবার আইসা ওই তালেবান দমনের জন্য বাংলাদেশে বোমা ফেলবে। তখন এই বাংলাদেশটাই তাদের হয়ে যাবে, আপনার আর আমার থাকবে না। আমরা যাব, যুদ্ধ দেখব, যেমনটা ইরাকে দেখেছেন, যেমনটা লিবিয়ায় দেখেছেন, এরকম যুদ্ধ দেখবেন। সুতরাং আমি মনে করি এখন যেটা হচ্ছে, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর যে অংশটি বাংলাদেশকামী, তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার একটা প্লট এটা। এবং আমরা জানি না এটা কি হবে, হয়তো আমরা আরো 2-1 মাস পরে আরো ভালোভাবে জানবো আর কি। ধন্যবাদ বাড়ি ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি হতাশ করে ফেললেন আমার দর্শককে, না আপনি কোনো কেন আশা শোনাবেন? শেষ না, করেন আপনি। আমি আমি কিন্তু আগেই বলেছি, এটা হচ্ছে মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। রাত যত গভীর হয়, সোনালী ভোরের স্বপ্ন এবং সম্ভাবনা ততই প্রখর হয়। এই জামাতে ইসলামী, এই বাংলাদেশ যেহেতু ধর্মভিত্তিক পাকিস্তানের অংশ আমরা ছিলাম, যার কারণে আমাদেরকে ধর্মটা খুব সহজে খাওয়ানো গেছে।
আমরা সবকিছুতেই ধর্ম টেনে আনি। আমরা একটু ব্যসকম হইলেই বাইতুল মোকাররম মসজিদে আমরা ধ্বনি দেই। সেই বাংলাদেশে ধর্মের ভিত্তিতে যে বাংলাদেশ চলে নাই পাকিস্তানের সাথে, জামাতে ইসলাম সেটা চেষ্টা করছে। বাংলাদেশের মানুষের মোহভঙ্গ হবে খুব তাড়াতাড়ি এবং বাংলাদেশ ধর্মান্ধতার এই যে খোলস, এটা থেকে বেরিয়ে আসবে এবং এই দেশটিকে এই আওয়ামী লীগের নেতৃত্বে, স্বাধীনতার সপক্ষের মানুষের নেতৃত্বে, অসাম্প্রদায়িক চেতনার মানুষের নেতৃত্বে আমরা নিয়ে যাব সুন্দর একটা বন্দরে। যেটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু এটা গ্যারান্টি ওই দিনটা আসবেই। ওই দিনটা আসতে হবেই। এই স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য সকিনা বিবির কপাল ভাঙলো। সকিনা বিবির কপাল ভাঙলেও স্বাধীনতা কিন্তু এসছে। আমরা এই স্বাধীনতাকে নিয়ে আসব। আমরা এই স্বাধীনতাকে আবিষ্কার করব। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেতায় খুঁজি সারা বাংলাদেশে। আমরা আমার মায়ের সেই নোলক আবার ফিরিয়ে আনব। এবং এই যে আজকের দিনের তরুণ, আজকের দিনের যারা যুবা, যারা অন্ধ হয়ে গেছিল, ধর্মের বড়ি খেয়েছিল, তারা এখন আস্তে, আস্তে বুঝতে শিখছে। আমরা শেখ হাসিনা যখন কোনো পূজা মণ্ডপে যেত, তখন এটা নিয়ে কত ট্রল হইতো। এখন তারা পূজা মণ্ডপে যাইয়া বলে, রোজা আর পূজা ২ টাই নাকি একই। মুদ্রার এই ফিটিংমিট। বুঝছেন? এটা নিয়ে কিন্তু ধর্মের অবমাননা হয় না কিন্তু। খেয়াল করে দেখেন কিন্তু। এখন এরা ওখানে যায়, ওরা ওখানে যাইয়া মানে কীর্তন গায়, হ্যাঁ? মানে রাধিকার শনে প্রেমে মজিয়া সখী আমার হইল জ্বালা। এখন তারা কীর্তনও গায়, কীর্তনও শিখছে। তা বুঝেন নাই? মানে ধর্মকে বিক্রি করার এমন কোন জায়গা তারা বাকি রাখে নাই। তো মানুষ আস্তে, আস্তে মানুষের চোখ খুলে যাচ্ছে। হ্যাঁ? আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ। হ্যাঁ? আমি আপনারা চিনিয়াছি। আমি আমাদেরকে চিনতেছি। আমার তরুণ প্রজন্ম যে মেধা, যে জ্ঞান, যে বুদ্ধি আছে, যে অসাম্প্রদায়িক চেতনা আছে, তারা জেগে উঠবে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোয়াবে তবে। এই যে আমার ছেলেরা জেগে উঠবে, উঠছে, রাতও পোয়াবে। এবং আমরা এই রাঙ্গা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত এবং আমরা নিয়ে আসবো রাঙ্গা প্রভাত। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের প্রতিশ্রুতি। এই ওয়াদা প্রতিশ্রুতির বা কোন একটা অনুসন্ধান সম্ভবত বাইরে থেকে শুরু হয়েছে। আজকে হঠাৎ করে বার্তা সংস্থা এএপি সজীব ওয়াজেদ জয়ের একটা বড় ইন্টারভিউ করেছে। সজীব ওয়াজেদ সেই ইন্টারভিউতে বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করার মতো পর্যাপ্ত সময় দিতে হবে। হঠাৎ করে বললে আওয়ামী লীগ নির্বাচন করবে না। এটা হচ্ছে কি ভিতরে, ভিতরে শুরু হইছে তো। তলে, তলে কাজ কারবার চলতেছে, বুঝছেন? সব কথা তো বলা যায় না, বলা উচিতও না। ওই ওরা যারা আছে ডক্টর ইউনূসের যে বাহিনী আছে, ওই বাহিনীর পায়ের তলে যে মাটি ছিল আমেরিকা, সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন মোদির সাথে কিছু নেগোসিয়েশন শুরু হইছে। তো নেগোসিয়েশন যখন মোদির সাথে শুরু হয়, তখন ইন্ডিয়া কিন্তু আপার হ্যান্ডে চলে গেলে তখন বাংলাদেশের সবকিছুই কিন্তু ইন্ডিয়ার সাথে পরামর্শ না করে করা যায় না। আর ইন্ডিয়ার প্রথম শর্তই হচ্ছে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, ভারত যদি সেটাকে রিকগনিশন দিতে হয়, তাহলে সে নির্বাচন হতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং ইনক্লুসিভ। সেই ইনক্লুসিভ নির্বাচন বলতে ৩৫% মানুষের দল আওয়ামী লীগকে রাখতে হবে। আওয়ামী লীগ না রাখলে হবে না। এবং এই জন্য সংবাদ কিন্তু চারদিকে আস্তে, আস্তে কিন্তু রটে যাচ্ছে। জামাত যে চেষ্টা করছে এটা সফল হবে না। এখানে যে এই যুদ্ধাপরাধীদের বিচার করে আপনি কাউকে ফাঁসি দিবেন, এটাও পারবেন না। বিদ্রোহ হয়ে যাবে সমাজে। রাষ্ট্র ফেটে পড়বে। আপনি কাকে ফাঁসি দিবেন? কে ফাঁসি দিবে? রাজাকার, মুক্তিযোদ্ধাকে? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করার মুক্তিযোদ্ধাকে রাজাকারে ফাঁসি দিয়ে দিব? আপনার কাছে এত সোজা মনে হয়? শুনেন, কোন কিছু এত সোজা না।